চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে বিপুল পরিমাণ নষ্ট, রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নেবে সরকার। দুই সিটির বেশিরভাগ জায়গার কোরবানির বর্জ্য অপসারণ, কিছু জায়গায় পড়ে থাকায় বাসিন্দার ক্ষোভ, অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থার দাবি প্রশাসকের। হাম উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু, ঈদের ছুটিতেও ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ, বেশিরভাগই ঢাকার বাইরের, যাত্রাপথের ভিড়ে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। 8 দিনে শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে কমিটি, কালই দেওয়া হবে তদন্ত প্রতিবেদন, দায়ীদের বিচার চায় পরিবার। টানা ছুটিতে যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ, প্রকৃতির নীলিমা উপভোগে বিভিন্ন স্পটে পর্যটকের ভিড়, চিড়িয়াখানার প্রধান আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের হানা, কারসাজি করে কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ বিক্রেতাদের। এমন অভিযোগ স্বীকার করে মৌসুমী ব্যবসায়ীদের দোষারোপ করছেন পোস্তার ব্যবসায়ীরা। এদিকে সাভারে চামড়া শিল্পনগরীতে বিভিন্ন জেলা থেকে আসা চামড়ার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। শিল্পমন্ত্রী বলছেন, সিইটিপি সংস্কার সহ রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বড় গরুর চামড়া 700 টাকা, একটু কাটা হলেই নেমে যাচ্ছে 100 টাকায়। পুরান ঢাকার পোস্তায় একটি মাদ্রাসা থেকে নিয়ে আসা এসব পশুর চামড়া এমন কম দামেই বিক্রির অভিযোগ করেন ভুক্তভোগীরা। জানান, কোথাও মিলছে না এর চেয়ে বেশি মূল্য। বড় চামড়াগুলো 700 টাকা নিতেছে, এর মধ্যে যদি আপনার ছিঁড়া ভাড়া থাকে, সামান্য ত্রুটি থাকে, তাহলে 100-200 টাকা। সর্বোচ্চ বড় মাল যেটা ব্রাহ্মা কালকে কিনছিলাম 1200 টাকা কিনছিলাম, আর যেগুলো এভারেজ বড় থাকে ওগুলো 800-900 টাকা এরকম। আড়তদাররা বলছেন, সর্বোচ্চ 1200 টাকা দিয়েও কিনছেন চামড়া, তবে বাজার পরিস্থিতি ভালো না বলেও জানান তারা। হাজারীবাগ ট্যানারির মালিকদের কাছে যে টাকাগুলো পাবে, ওই টাকাগুলো 50%, 60% টাকা এখনো দেওয়া হয়নি। 1 বছর হয়ে গেছে, তারপরও টাকাগুলো দেওয়া হয়নি। এদিকে বিক্রেতা আড়তদারদের মিশ্র বক্তব্যে কিছু ক্ষেত্রে কমে কেনার কথা স্বীকার করছে হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ট্যানারি মালিকরা বকেয়া 90 কোটি টাকা না দেয় এবার লক্ষ্যমাত্রার চেয়ে 20,000 চামড়া কম সংগ্রহ হবে বলে দাবি সংগঠনটির। সার্বিক পরিস্থিতি হচ্ছে, যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকি ওভাবেই আছে, কিন্তু আমাদের যোগান এবং আমাদের যে সক্ষমতা ছিল এটা অনেক কমে গিয়েছে। এটার মেইন কারণই হচ্ছে আমাদের কাছে ফিনান্সিয়াল যথেষ্ট ব্যাকআপ নাই। এটা অনেক বড় এক সমস্যা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের আটকিয়ে রেখেছে, কেউ 5 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 কোটি, কেউ 50 লাখ, 80 লাখ করে প্রচুর পরিমাণে টাকা তারা আটকিয়ে রেখেছে। এদিকে তেমন নষ্ট ছাড়াই এবার চামড়া সংরক্ষণ হয়েছে সাভার চামড়া শিল্পনগরী ও আশপাশের আড়তে। 2-1টি কারখানা সাময়িক সংকটে পড়লেও পর্যাপ্ত লবণ ও শ্রমিক থাকায় সহজেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে বলে জানান আড়ত ও ট্যানারি মালিকরা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছছি মোটামুটি। এবারে যে আবহাওয়া ছিল, এই আবহাওয়া মোটামুটি চামড়ার জন্য খুব ভালো একটা আবহাওয়া ছিল। যে চামড়াটা এখন আমি লবণ লাগাচ্ছি, এটাও আমি মনে করি যে যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করতেছি। ওইটার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার তেমন নষ্ট হয়নি। তবে সিলেট, হবিগঞ্জ সহ ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে গুণগত মান কিছুটা নষ্ট হয়, ভালো দাম পাননি বিক্রেতারা। মাল আমরা সংগ্রহ করছি, এই পরিমাণ যদি শ্রমিক পাওয়া যেত তাহলে আমরা আরো অনেক আগে কাজটা শেষ করতে পারতাম। আমরা লবণ পাইতেছি না বা লেবার পাইতেছি না, এটা প্রসেস জানি না, এই জন্য তো মালটা তো ফালাই দেওয়া যাবে না, এই জন্য আমরা আসছি। রাস্তাঘাটে জ্যাম ছিল, মাল আসতে দেরি হয়েছে, রাস্তা ভালো না, এই জ্যামের কারণে গাড়িগুলো আসতে পারে না সময় মতো। শুক্রবারও কোরবানি পশুর চামড়া ঢুকতে দেখা যায় আড়ত ও ট্যানারিতে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে চট্টগ্রামে এবারও হাজার হাজার পিস চামড়া নষ্ট হয়েছে। দাম না পেয়ে ফেলে যাওয়া চামড়াগুলো বর্জ্য হিসেবে অপসারণ করেছে সিটি কর্পোরেশন। এরপরও চট্টগ্রামের রেকর্ড 4 লাখের বেশি চামড়া সংগৃহীত হয়েছে বলে দাবি আড়তদার সমিতির। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। চট্টগ্রামে আমিন জুট মিলের সামনে রাস্তায় শত শত পিস গরুর চামড়া। নষ্ট চামড়া নামাতে শ্রমিকদের অনীহা থাকায় ট্রাক বোঝাই চামড়া ছিল, এখানে ভাড়া না পেয়ে ট্রাকের চামড়া রাস্তায় ফেলে দেন ট্রাক চালকেরা। চলে গেছে টাকা না দিয়ে আমাদের ভাড়া দেয় নাই, লেবারের টাকা দেয় নাই,
মোবাইল বন্ধ। আমাদের 12,000 টাকা, এই 50,000 টাকা মাল কিনছে ফাড়ি, এই ফাড়ি বিক্রি করে না মানে ফাড়ি লাতে চলে গেছে। আতুরা ডিপো এবং মুরাদপুর আড়ত এলাকাতেও অবিক্রিয় থাকে বিপুল পরিমাণ চামড়া। মধ্যস্বত্বভোগীদের কারসাজির কবলে পড়ে এসব চামড়া নষ্ট হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। চামড়াগুলো রাত্রে আসছিল 5টা বাজে এখানে ফেলে দিয়ে চলে গেছে, বিক্রি করতে পারে না সেজন্য। আমি 2.5 লাখ টাকার চামড়া আনছি, আনানোর সাথে এই চামড়া 1 টাকা মূল্য নেই। আদর দেবো সভাপতি থেকে বলছিলাম, ওরা বলছে আমরা চামড়া লয়ে নিয়েছি, ওখানে চামড়া লয় না, লবণ নাই, উঠার নাই, সেটা না, অনেক কিছু বলছে। পরে সিটি কর্পোরেশনের গাড়ি এসে এসব নষ্ট চামড়া বর্জ্য হিসেবে অপসারণ করে। এখন আমরা এগুলা এখানে কান কাটা লেজ কাটার সাথে ওই চামড়াগুলোও পচনশীল পচে যাওয়া চামড়াগুলোও নিয়ে আমাদের ডাম্পিং পয়েন্টে আমরা ফেলে দিচ্ছি। হাজার হাজার চামড়া নষ্ট হলো, লক্ষ্যমাত্রা অনুযায়ী 4 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে দাবি আড়তদার সমিতির। নগরীতে 1.5 লাখ এবং উপজেলা পর্যায়ে আরও 2.5 লাখ চামড়া সংগ্রহ হয়েছে। দর নিয়ে কারসাজির কোনো অভিযোগ মানতে নারাজ সমিতির নেতারা। বালামালগুলো 500 টাকা করে বিক্রি করে ফেলছে, এর যেগুলো বাদ দেয় এগুলো আনি করে কয় আমরা বেচতে পারিনি, কারণ কিন্তু ছোটো ছোটো মাল, এই জন্য সমস্যা হয়, এটা আমাদের দোষ না। এবার পাড়া মহল্লা থেকে 300 থেকে 400 টাকা ধরে চামড়া কেনা হলো। মধ্যস্বত্বভোগীরা সে চামড়া কিনেছেন 100 থেকে 150 টাকায়। চামড়ার প্রকৃত মূল্য পাওয়া দূরে থাকুক, যেসব ট্রাকে করে এসব চামড়া আনা হয়েছে তার ভাড়াও দিতে না পেরে পালিয়ে গেছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর তাই এসব নষ্ট চামড়া রাস্তার উপর ফেলে রেখে চলে যাচ্ছেন ট্রাক চালকেরা। আড়তের বদলে নষ্ট চামড়ার স্থান হয়েছে রাস্তার উপর। চট্টগ্রামের আমিন জুট মিলের সামনে থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সরকার নির্ধারিত দামের অর্ধেকে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। দাম না পেয়ে আড়তের সামনে চামড়া ফেলে যাওয়ার ঘটনাও ঘটেছে। কম দামে গরুর চামড়া বিক্রি হলেও ছাগলের চামড়া কিনছেন না আড়তদাররা। পাড়া মহল্লা থেকে কিনে আড়তে বিক্রির জন্য চামড়া এনেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু দাম না পাওয়ায় ফেলে চলে গেছেন রাস্তায়। সরকার যে রেট দিচ্ছে এর বেশি বেচতে পারবো না, কেন আনবো? সিন্ডিকেটের মাধ্যমে এগুলি হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ঠিক না। একই চিত্র দেখা গেছে দিনাজপুরেও। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন বড় গরুর চামড়া 600 থেকে 700 টাকায় কিনছেন তারা, কিন্তু আড়তে নেয়ার পর দাম 300 থেকে 500 টাকার বেশি উঠছে না। উত্তরাঞ্চলের অন্যতম বড় চামড়ার বাজার দিনাজপুরের রামনগরের আড়তদাররা বলছেন ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় না হয় পুঁজি সংকটে তারা। বর্তমানে টাকা কোনো পেমেন্ট নাই, চামড়া মনে করেন যে মানে কোনো দামে নেই বলতে গেলে। 28,000 টাকা মূল্য করে করছে আমি, আর এখানে বিক্রি হচ্ছে মনে হয় 18,000 টাকা। গরুর চামড়া কম দাম উঠলেও ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে। অনেক আড়তদার আগ্রহ দেখাচ্ছেন না, আবার কেউ দাম বলছেন 5 থেকে 10 টাকা। চামড়া একেবারে 200, 250, 300 টাকা বল দিছে। ছাগলের চামড়া তো নিচ্ছেই না, 5 টাকা পিস। খুলনা 0 পয়েন্টের চামড়ার ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে তারা কোরবানি পশুর চামড়া যেমন কিনতে পারছেন না, তেমনি বিক্রিও করতে পারছেন না। কুষ্টিয়ার চামড়ার বাজার কিছুটা ভালো থাকলেও সংরক্ষণ খরচ নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। লবণের দাম, শ্রমিকের মজুরি বৃদ্ধি বিপাকে ফেলেছে তাদের। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাজধানীর বেশিরভাগ এলাকা কোরবানির পশুর বর্জ্যমুক্ত হলেও কিছু জায়গায় দেখা গেছে বর্জ্য। এ নিয়ে ক্ষোভ দেখা গেছে আশপাশের বাসিন্দাদের মধ্যে। এদিকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মূল সড়কের পাশেই কোরবানির পশুর পরিত্যক্ত চামড়ার স্তূপ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীরা পার হচ্ছেন নাক চেপে। রাজধানীর উত্তর বাসাবোতে এমন চিত্র দেখা যায় ঈদের দ্বিতীয় দিনে। এলাকাবাসীর অভিযোগ, ঈদের দিন থেকে পড়ে আছে চামড়ার বর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীরা আসেন শুক্রবার সকালে। বর্জ্যের এমন স্তূপ চোখে পড়ে রাজধানীর আরও কিছু পয়েন্টে। তবে বেশিরভাগ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা। দুর্গন্ধ হয়ে গেছে সত্য কথা, তবে এই যে গাড়ি আসছে এখন ওনারা চামড়া নিয়ে যাবে, তবে সিটি কর্পোরেশন লোকে ওরা আমি দেখছি কর্মীরা খুব চেষ্টা করছে। কোরবানিটা তো আরও আগে তাদেরকে সরানো উচিত ছিল, হ্যাঁ, এখন দেরি করে ফেলছে। এটা মানে কর্তৃপক্ষদেরকে আমি আবেদন করবো যে তাড়াতাড়ি এটাকে সরানো উচিত। খুব সুন্দর ক্লিন করছে, আশেপাশে কোনো ময়লা নাই, কোনো গন্ধ নাই। সিটি কর্পোরেশনের কর্মীরা জানান নিরলসভাবে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করা পশুর বর্জ্য অপসারণেরও প্রস্তুতি রয়েছে তাদের। কালকে ডাকিলে আছে, আজকে যেটা করছে আবার কোরবানি দিছে, এইটা আজকে আবার ক্লিয়ার করে ফেলাইছি। লাগছি আর ময়লা খালি আনতাছি আর ফেলাইতাছি। রাজধানীর শাহজাহানপুরে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বর্জ্যের স্তূপ দেখে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তিনি। হাটের অনুমতি দিয়েছি আমরা এখানে,
আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলি গলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। জামানত বাজেয়াপ্ত হোক, ফাইন হোক, একটা কিছু তো অবশ্যই হবে। শুক্রবারের মধ্যে সম্পূর্ণ রাজধানী বর্জ্যমুক্ত করা হবে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। সরকারকে শূন্য থেকে আবার শুরু করতে হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। এর আগে শহরের তাঁতিপাড়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদানও বরাদ্দ করেছেন। দেশবিরোধী চক্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে সরকার তা শক্ত হাতে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকার যে কোনো ঘটনা চিহ্নিত করে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। গণতন্ত্র রক্ষা ও অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। রিজভী আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুতই শেষ করা হবে। একটি রাষ্ট্রে নানা ধরনের যে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সরকার যে কোনো ঘটনায় তিনি সেটিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছেন। তারপরেও কেউ কেউ বলছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি, ভালোভাবে নেবে না। সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বাজিমাত করতে চায় বিএনপি। আশানুরূপ ফল আনতে দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ব্যক্তি জনপ্রিয়তার গুরুত্ব দেবে দলটি। একই সঙ্গে চলবে তৃণমূলে দল পুনর্গঠনের প্রক্রিয়াও। নেতারা বলছেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সুফল স্থানীয় নির্বাচনে আনতে চান তারা। হাসান পল্লীর প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে ফুরফুরে মেজাজে ক্ষমতাসীন বিএনপি। দীর্ঘ বছর পর অনুকূল পরিবেশে এখন সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যস্ততা দলটির। এর মধ্যেই কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপের নির্বাচন হবে চলতি বছরেই। এরই মধ্যে স্থানীয় নেতারা মাঠে নেমেছেন শক্তিমত্তা জানান দিতে। ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে উপজেলা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চান অনেকেই। তবে প্রতীক ছাড়া নির্বাচনের সামনে আসছে নানা সমীকরণ। প্রতীক না থাকায় দলীয় শৃঙ্খলা রক্ষা এবং একাধিক প্রার্থী ঠেকানোর চ্যালেঞ্জ এখন বিএনপির সামনে। তবে প্রতীকবিহীন নির্বাচনে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে বিএনপি। দলীয় প্রতীকের ব্যাপারটা যখন নিয়ে আসলো, এটা করেছিল যে সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি করা, সেটাকে তুলে দেওয়া, এটা যথার্থ হয়েছে। বৃহত্তর যদি আমরা চিন্তা করি বা সুদূর প্রসারী, এটার ফল হবে ইতিবাচক। সমর্থনের ক্ষেত্রে ব্যক্তি জনপ্রিয়তার উপর জোর দিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলছেন, নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করতে চলবে কমিটি পুনর্গঠন প্রক্রিয়াও। নির্বাচনে অবশ্যই ব্যক্তির ব্যক্তিগত জনপ্রিয়তা, সে লোকটি কেমন, সেটাই সবচেয়ে বেশি কাজ করবে। আমাদের প্রার্থী যথাসময়ে সেটি ঘোষণা করা হবে। যখনই যেটা দলীয় হাইকমান্ডের কাছে প্রতিভাত হবে যে এইখানে এই জায়গাটি দুর্বল আছে, তো সেটাকে বাতিল করে দিয়ে নতুন
আহ্বায়ক কমিটি করে সেখানে কাউন্সিল সম্মেলনের ব্যবস্থা করে সংগঠনকে শক্তিশালী করা হয়। ফ্যামিলি কার্ড, খাল খননের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয় স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ বিএনপি নেতাদের বেছে নেবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের যে কমিটমেন্ট সেসব কমিটমেন্ট আমরা পূরণ করছি। আশা করি জনগণ আমাদের এইসব কমিটমেন্ট পূরণ করার মাধ্যমে তারা আমাদের প্রতি স্বস্তি পাবে এবং তারা আমাদের আগেও সমর্থন করছে, আবারও সমর্থন করবে। রাজনৈতিক নির্বাচনে যারা সমাজে যারা সবচেয়ে সুপ্রতিষ্ঠিত তারাই নির্বাচিত হয়, তাই হবে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদের শেষ চেয়ার থেকে একেবারে আইনসভার শীর্ষ পদে সময় লেগেছে 40 বছর। বলছি প্রবীণ রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কথা। শহীদ জিয়া থেকে বেগম জিয়া হয়ে তার পথ চলা 3 প্রজন্মের সঙ্গে দেশের রাজনীতির বিভিন্ন বাঁকে উত্থান পতনের সাক্ষী এই নেতা মনে করেন বিএনপির নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্যের, উন্নয়নের আর সহনশীলতার। ঈদ ছুটির আগে তিনি দীর্ঘ সাক্ষাৎকারে কথা বলেছেন সহকর্মী আহমেদ সালেহিনের সঙ্গে। আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের জনগণের কাছে চিরভাস্বর হয়ে আছেন গণমানুষের নেত্রী হয়ে। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তার গড়া দল বিএনপির হাল ধরেছিলেন মহিষী এই নারী। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপিকে করেছেন সুসংগঠিত। তারই ধারাবাহিকতায় দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণকারী প্রথিতযশা রাজনীতিকদের ভিড়িয়েছিলেন দলে। তাদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, যিনি বর্তমান জাতীয় সংসদের স্পিকারের আসনে 91 নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেও বেগম জিয়ার অনুরোধ ফেলতে পারেননি এই নেতা। যোগ দিয়েছিলেন বিএনপিতে। প্রথম দিন একেবারে সর্বশেষ সারিতে বসেছিলাম, সেখান থেকে স্পিকার চেয়ার পর্যন্ত এই 50 গজ পথ পেরুতে 40 বছর সময় লেগেছে। আমি 91তে নির্বাচিত হয়ে ঢাকা আসার সাথে সাথেই প্রথম দিনই বিকালবেলায় তিনি আমাকে আহ্বান জানালেন বিএনপিতে যোগদান করার জন্যে। আমি বললাম, ম্যাডাম সবেমাত্র এসেছি, স্বতন্ত্র প্রার্থী, আমি একটি হাওয়া বুঝে নেই। পরে আরও একদিন তিনি আমাকে অনুরোধ করেছিলেন, তো সেদিনে আমি বলেছি ঠিক আছে। 60-এর দশক থেকে জিয়া পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল হাফিজউদ্দিনের। যুদ্ধের মাঠ থেকে রাজনীতির ময়দানে তিনি কাজ করেছেন 3 প্রজন্মের সঙ্গে। 3 জনের স্টাইল 3 রকম। জিয়াউর রহমান ফৌজি জেনারেল ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছেন। সততা, দেশপ্রেম এবং কোনো ধরনের স্বজনপ্রীতি তাকে স্পর্শ করতে পারেনি। বেগম জিয়া হলেন জনগণের নেত্রী। তার যে অতুলনীয় জনপ্রিয়তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে 5টি আসনে দাঁড়িয়ে প্রত্যেকবার প্রত্যেকটি আসনে বিজয়ী হওয়া। অপরদিকে তারেক রহমান হলেন সদ্যমাত্র রাজনীতিতে প্রবেশ করেছেন। এখন আরও অনেক কর্মকাণ্ডের মাধ্যমে, বিশেষ করে দুর্নীতি দূর করে এবং এই দলের বিশাল কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে তাকে কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে। শহীদ জিয়া আর খালেদা জিয়ার নেতৃত্বে এতটা পথ চলা বিএনপির, আগামীতেও পথ হারাবে না বলে বিশ্বাস হাফিজউদ্দিনের। অর্থনৈতিক উন্নয়নে যদি বিএনপি ভালো ভূমিকা রাখতে পারে তাহলে দেশের জনগণের জন্য সুসময় অপেক্ষা করে আছে। দেশের রাজনীতি, গণতন্ত্র, সংসদ, সর্বোপরি আগামীর বাংলাদেশ নিয়েও বেশ আশাবাদী আইনসভার নেতৃত্বে থাকা হাফিজউদ্দিন আহমদ। বিএনপি নেতা তারেক রহমানকে বলিষ্ঠ হাতে দল পরিচালনা করতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বলে আমরা আশা করি। সময় সংবাদে আরো থাকছে। ভোলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ। ঝিনাইদহে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত 1। পিরোজপুরে শাশুড়িকে শ্বাসরোধে খুন, পুত্রবধূ আটক। হামা উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 732 জন। ঈদের ছুটিতেও হাসপাতালে বেড়েছে আক্রান্ত রোগীর চাপ। অধিকাংশ রোগী ঢাকার বাইরের। চিকিৎসকদের আশঙ্কা, যাত্রাপথে জনসমাগমে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা রয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও হামের জন্য বিশেষায়িত রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের করিডোরে রোগীর ভিড়। শুক্রবার সকাল থেকে এই ভিড় আরও বাড়তে থাকে।
ডিএনসিসি হাসপাতালের করিডোরের অধিকাংশ রোগী ঢাকার বাইরে থেকে আসা। এক সপ্তাহ আগে আমার বাগনি রয়েছিল, হেনে নিয়েছিল, তারপরে আমরা আমার বড় ভাই নিয়েছি। রবিবার থেকে অসুস্থ, আপনার ঢাকা মেডিকেল রিসার্চকে ঢাকা মেডিকেল থেকে এই জায়গায় পাঠাইছে। নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে গেছিলাম, সেখান থেকে যে শরীরের রেস্ট দেখে পরে বলছে ডিএনসি হাসপাতাল নিয়ে যেতে। হাসপাতাল ঘুরে দেখা যায় রিলিজ নেওয়া রোগীর তুলনায় নতুন রোগীর ভর্তির পরিমাণেই বেশি। অনেকের পরিবার ও আত্মীয় স্বজন হামে আক্রান্ত ছিলেন, সেখান থেকে সংক্রমণের আশঙ্কা করছেন স্বজনরা। অন্য ডাক্তার দেখেছি, তারপরে যে রোগের কোনো ইয়ে হইতেছে না, কমতেছে না, তারপর আমরা হাসপাতাল নিয়ে আসছি। আমাদের বাড়িরও একজন এই হসপিটালে আসছে, তো ও এরাই আর কি বলছে যে এই হসপিটালে নিয়ে যাও, ওইদিকে গেলেই ভালো হবে। 3 দিন যাবত হসপিটালে ভর্তি, কিন্তু বাচ্চা জ্বর ছিল প্রায় 15 দিন পর্যন্ত। চিকিৎসক জানান ঈদের রোগীর চাপ বেড়েছে। ভাইরাসটি ছোঁয়াচে হয় ঈদের এই সময়ে আশঙ্কাজনক হারে বাড়তে পারে হাম সংক্রমণ। হামটা আশানুরূপভাবে কমেনি, তো এটার কারণ হিসেবে আমাদের মনে হচ্ছে যে এই যে ঈদ যাত্রায় যে একটা সংক্রমণ হচ্ছে, ঈদের পরে এটা দেখা যাবে যে আরও বেড়ে যাবে এবং হচ্ছে তারপর পরেই হয়তো আমরা একটা ওই যে টিকার বেনিফিটটা পাওয়া শুরু করব। তবে টিকার কার্যকারিতা শুরু হওয়ার পাশাপাশি জনসচেতনতায় সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আদিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। কালই তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। পুলিশও দ্রুত এই মামলার প্রতিবেদন জমার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। মাসুদুর রহমানের রিপোর্ট। মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ বুধবার সকালে 6 শিশুর রহস্যজনক মৃত্যু হয়। 1 ঘন্টা এসি বন্ধ থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। 2 যমজ শিশুসহ 6টি নবজাতকের এমন মৃত্যু মানতে পারেনি কেউ। হাসপাতালের দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে রমনা থানায় মামলা করেন এক শিশুর বাবা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। নার্স বলছিল যে বুধবার দিন ডেলিভারি দিয়ে দেবো, বাসায় নিয়ে যেতে পারো, তো বুধবারে ধর আনা হলো না, আনা হয়েছে আরেক প্রতিক্রিয়া আনা হচ্ছে। আমরা সরকারের কাছে বিচার চাই। সারা দেশে আলোড়ন সৃষ্টি করায় নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর। উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শুরু হয় কাজ। অনেক পুরনো ভবনে পোস্ট অপারেটিভ ওয়ার্ড স্থাপন, ভেন্টিলেশন ও এসি স্থাপনের বিষয়ে তদন্ত করছেন তারা। ইতোমধ্যে হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থা সহ বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আজকেও তদন্ত কমিটি তদন্ত করতেছে। আজকে অথবা কালকের মধ্যে ডেফিনেটলি আমরা রিপোর্ট পেয়ে যাবো। ওখানে ভেন্টিলেশন ব্যবস্থা অ্যাপ্রোপ্রিয়েট না। এসি যদি বন্ধ হয়ে যায় তাহলে প্র্যাকটিক্যালি ওখানে ভেন্টিলেশন করা বন্ধ। একটা বিল্ডিং ওখানে কনস্ট্রাকশন অনেক আগে হয়ে গেছে, সেখানে তারা পোস্ট অপারেটিভ ইউজ করতেছে। সেই জিনিসগুলো আমাদের নজরে আসছে। জোরে সোরে চলছে পুলিশের তদন্ত কাজও। সিআইডির ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় তারা। পাশাপাশি 6 নবজাতকের সব মেডিকেল কাগজপত্রও চলছে যাচাই বাছাই। দ্রুতই প্রতিবেদন দিতে চায় পুলিশ। সিআইডি এক্সপার্ট টিম এসে স্যাম্পল সংগ্রহ করেছে, তাদের এক্সপার্ট অপিনিয়ন এবং আমাদের আইও কর্তৃক যে সব তথ্য পাওয়া যাবে তার প্রেক্ষিতে আশা করি খুব দ্রুতই আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দেব। প্রতিবেদনের আলোকেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সহিংসতার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ভুক্তভোগীর বেশিরভাগই নারী। জরিপের তথ্য বলছে 89% নারী অনলাইন সহিংসতার শিকার, তবে অভিযোগ করেন না 75%। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। কিছু অশোভন মন্তব্য, কিছু আপত্তিকর শব্দ, কিছু কটুবাক্য অনেক সময় এলোমেলো করে দিচ্ছে অনেকের সম্ভাবনাময় জীবন। অযাচিত এসব কারণে হতাশা আর আতঙ্ক ঘিরে ধরে চারপাশ থেকে। এসবের বেশিরভাগই ঘটছে সামাজিক মাধ্যম ঘিরে। মানুষের যাপিত জীবনে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন সামাজিক মাধ্যম, কিন্তু প্রায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনেকেই ব্যবহার করছেন বাছবিচারহীনভাবে। মত প্রকাশের নামে অন্যের অধিকার হরণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়ি না, আমি আমার ছবিও ছাড়ি না, আমি আমার ফ্যামিলির কিছুই ছাড়ি না, কারণ আমার এগুলো রিভিল করতে ভালো লাগে না। জিনিসটা পজিটিভ, কিন্তু মন্তব্যগুলো সব নেগেটিভ। নাগরিক অধিকারের দোহাই দিয়ে বর্তমানে সহিংসতার বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। নামে বেনামে আইডি খুলে সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক ব্যক্তিদের মানহানির ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য আর ছবি বিকৃত করেও উস্কে দেওয়া হচ্ছে সহিংসতা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউএনএফপি এর সমীক্ষায় উঠে এসেছে দেশে সামাজিক মাধ্যম ব্যবহারকারী নারীদের প্রায় 89%ই কোনো না কোনোভাবে অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। আর বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের মতে প্রযুক্তির অপব্যবহারের ফলে অনলাইন ব্ল্যাকমেলিং, পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন মানুষ। ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার এখন উদ্বেগের বড় কারণ। প্রশ্ন উঠছে, স্বাধীনতা আর ডিজিটাল সন্ত্রাসের সীমারেখা কোথায়? এ অবস্থার শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয় আর রুচির দুর্ভিক্ষকে দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। এই যে সমাজে যে অবক্ষয়, এই প্রক্রিয়ার থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আইনের শাসন কায়েম করতে হবে, সেই সাথে আমাদেরকে মূল্যবোধের চর্চা করতে হবে। পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত সাইবার সহিংসতা রুখতে নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ অনুভব করছেন তারা। আলামত সংগ্রহ, সেটা অ্যানালাইসিস, এইগুলির পর্যাপ্ত সক্ষমতা না থাকার কারণে কিন্তু অপরাধীকে আইনের আওতায় আনা আমাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে দেশের প্রায় কোটি মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাই সাইবার অপরাধ রোধে সরকারের কঠোর উদ্যোগ নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরে পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। এদিকে ঝিনাইদহে মোটরসাইকেলে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। অন্যদিকে ভোলায় যৌতুক দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, নির্মম এ হত্যাকাণ্ড করল কে? এমন প্রশ্ন প্রতিবেশীদের। স্বজনরা বলছেন, পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা করেছে পুত্রবধূ। ঘটনাটি পিরোজপুরের জিয়ানগরে। স্থানীয়রা জানান, দক্ষিণ কলারন গ্রামে নিজ ঘরে ঘুমিয়েছিলেন নমিতা রানী। রাতে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধা শ্যাম। সাড়া না পেয়ে ঘরে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান তিনি। গলায় ক্ষতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় পুত্রবধূকে অভিযুক্ত করা হয়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ। মার্ডার করতে পারে এর পিছনে মূল যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে আমার মামি। আর হচ্ছে তার সঙ্গী আছে, তার মামা ছিল, আমার মামির মামা ছিল। দেন তার আর কি ভাই ডাকে কামাল পঞ্চায়েত নামে একজন লোক ছিল। এই আমি ভাই বেশি এই সময় কামাল পঞ্চায়েত ওই জায়গায়। কামাল পঞ্চায়েত আমার ফোন দিয়েছে, তারপর আমি জানতে পারছি যে আমার মা মারা গেছে। উনি ফোন দিয়ে বলেছে যে তোমার মা মারা গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পরকীয়া প্রেমে অভিযুক্ত কামাল পঞ্চায়েত। ঘটনার রহস্য উদ্ঘাটন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এখানে তো কামাল পঞ্চায়েতের পরকীয়া ব্যাপারটা এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামক একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বড়ইতলার মাঠে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। ভোলার দৌলতখানে ফিমা আক্তার নামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর দাবি করা মোটরসাইকেল না দেয়ায় ফিমাকে হত্যা করা হয়। এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ওমর ফারুক, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার। ইনজুরির গুঞ্জন থাকলেও অধিনায়ক হিসেবেই দলে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ খেলা 17 জনকে রেখেছেন স্ক্যালোনি। সনদের ফাঁদে আটকে আছে বাংলাদেশের 10-12 বিলিয়ন ডলারের চামড়া রফতানির বাজার। 10 বছর আগে সমপরিমাণ চামড়া রফতানি করেও পিছিয়ে পড়ছে বাজার মূল্যে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিদেশে সঠিক মূল্য পেলে দ্বিতীয় সর্বোচ্চ মূল্য সংযোজন খাতটির 90% রফতানি আয় যুক্ত হবে বাংলাদেশের ঘরেই। সিলিয়া সুলতানার রিপোর্ট। 10 বছর আগেও $1.50 থেকে 70 সেন্টে বিক্রি হতো প্রতি স্কোয়ার ফিট চামড়া। এখন প্রতি স্কোয়ার ফিট সনদবিহীন হিসেবে দর নেমে এসেছে 50 থেকে 70 সেন্টে। অথচ পোল্যান্ডের ট্যানারি এলসি কোম্পানি LWG সার্টিফাইড হওয়ার পর ভারত, ভিয়েতনাম ও চীনের 246টি প্রতিষ্ঠানের চামড়ার দাম বেড়েছে 40%, যেখানে দেশগুলোর সর্বনিম্ন $1.80 থেকে $2.50 পর্যন্ত গুনছে।
ফলে বৈশ্বিক 420 বিলিয়ন ডলারের এই বাজারে 3.5% কাঁচা চামড়া সরবরাহ করা বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব মাত্র 0.7%। ট্যানারি মালিকরা বলছেন সক্ষমতা রয়েছে, তবে সনদ নেই। ফলে প্রিমিয়াম মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। 10 বছর আগের সমপরিমাণ রপ্তানি করেও আন্তর্জাতিক বাজার মূল্যে পিছিয়ে যাচ্ছে। মার্কেট ছিল সাউথ কোরিয়া, রিপ্রসেস হয়ে আমেরিকা চলে যেত। আমরা কিন্তু এই মার্কেটটা হারাইলাম। এই মার্কেটে আমাদের যে প্রাইস সেটা ছিল $1.60, 70, 80 সেন্ট। 20 থেকে 25টি ট্যানারি যদি আমাদের LWG সার্টিফাইড হইতে পারে তাহলে এই মার্কেটটা আমাদের জন্য রিওপেন হবে। গবেষণার হিসেবে সিইটিপি অর্থাৎ আন্তর্জাতিক মানের বর্জ্য শোধনাগারে আটকে আছে প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের এই রপ্তানি সম্ভাবনা। অথচ আন্তর্জাতিক সার্টিফাইডে খরচ হবে এককালীন। আমাদের সাভারের যে ইন্ডাস্ট্রিয়াল এসেট এইটিপির কারণে আটকে আছে। তো এটা করতে পারলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বাজার, এটা উন্মুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে আমরা লং টার্মে 10 থেকে 12 বিলিয়ন ডলারের মতো প্রতি বছর এই চামড়া খাত থেকে আয় করতে পারবো। ফলে কর্মসংস্থান ও বহুমুখী রপ্তানির স্বার্থে চামড়া খাতকে বিশ্ববাজারে এগিয়ে রাখা ও বাজার প্রসারে নীতি প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব সরকারের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। টানা ছুটিতে যান্ত্রিক ব্যস্ততা ভুলে বিনোদনের খোঁজে মানুষ। কোরবানির ব্যস্ততা শেষে ঈদ উৎসবকে রঙিন করে তুলতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় মানুষের ভিড়। সকাল থেকে প্রিয়জনদের সঙ্গে নিয়ে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা, ফ্যান্টাসি কিংডম সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমান দর্শনার্থীরা। ঈদের ছুটিতে ঘুরতে এসে শিশুদের আনন্দ উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেন হাজারো দর্শনার্থী। বিভিন্ন প্রাণী দেখতে শিশুদের নিয়ে আসেন বাবা মায়েরা। শুক্রবার সকাল থেকে চিড়িয়াখানার মূল ফটকেই দেখা যায় লম্বা লাইন। সবার চোখে মুখেই আনন্দের ছাপ। সাপ দেখেছি, হাতি দেখেছি, পাখি দেখেছি। ঈদের ছুটিতে বাড়ি যাওয়া হয়নি, যে কারণে এখানে বাঘ দেখলাম, আপনার সিংহ দেখলাম, কুমির দেখলাম। ঘুরতে আসছি ঈদের ছুটিতে, সব দেখে ভালো লাগতেছে। বাঘ, জিরাফ, জলহস্তি, বানর সহ বিভিন্ন পশু পাখির খাঁচাগুলোর সামনে দেখা যায় ব্যাপক ভিড়। তবে এবার চিড়িয়াখানায় বাড়তি আকর্ষণ অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। সামনাসামনি দেখতে আসছিলাম যে এটা কেমন দেখতে। এটাই আসলে এখন বিশেষ আকর্ষণ, ডোনাল্ড ট্রাম্প। মোবাইলে ভিডিও দেখছি, কিন্তু এখন সরাসরি দেখে যাই। সাভারের ফ্যান্টাসি কিংডমেও ভিড় জমান অনেকে। গরমের মধ্যে সবার আগ্রহের কেন্দ্র ওয়াটার কিংডম। বিভিন্ন রাইডও উপভোগ করেছে শিশুরা। বড়দের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ফ্যান্টাসিতে আসছি ঘুরতে আমার ওয়াইফকে নিয়ে, অনেক ভালো লাগতেছে। গোসল করলাম, রাইডে উঠলাম, অনেক ভালো লাগতেছে। নৌকায় উঠছি, তারপরে এখানে অনেক নাচানাচি করছি, এই যে রাইড উঠছি। বিনোদন কেন্দ্রে এসে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভোলার সাময়িক সুযোগ পান নানা বয়সী মানুষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায় আছেন তাসনিয়া নিশাত মিম, জিয়া উদ্যানে আছেন সহকর্মী ফাতেমাতুজ জোহরা, কক্সবাজার সমুদ্র সৈকতে সুজাউদ্দিন রুবেল এবং বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে আছেন এনে জাকির। সরাসরি প্রথমেই যাচ্ছি মিমের কাছে। মিম, বিনোদনপ্রেমী হাজারো মানুষের ঢল নেমেছে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। আমরা জানি যে গতকাল কিন্তু ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবার পরিজন নিয়ে কিন্তু দর্শনার্থীরা আজ ভিড় জমিয়েছেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সেই ভাইরাল হওয়া সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ যার নাম আলবিনো বাফেলো, সেই সাদা মহিষের খাঁচার সামনে। আমরা কিন্তু জানি যে মিরপুর চিড়িয়াখানায় 137 প্রজাতির প্রায় 3000-এর বেশি কিন্তু প্রাণী রয়েছে। এই এতগুলো খাঁচা পেরিয়ে কিন্তু এই সাদা মহিষের এই খাঁচার সামনে কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে বিভিন্ন উৎসুক দর্শনার্থীরা কিন্তু ভিড় জমিয়েছেন এবং তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু এক নজর, যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে এই আলবিনো বাফেলো জাতের এই সাদা মহিষটি, তো দর্শনার্থীদের কিন্তু বাড়তি উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি এই সাদা মহিষটিকে ঘিরে এবং তারা কিন্তু চেষ্টা করছেন সাদা মহিষটিকে এক নজর দেখতে। পরিবার পরিজন নিয়ে সেলফি
সেলফি তুলছেন। এছাড়াও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। তারা যেটি বলছেন যে দর্শকের যেহেতু আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই সাদা মহিষ, তো এই সাদা মহিষটিকে আসলে যেহেতু যারা চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু শুরুতেই চলে আসছেন এই খাঁচাটিতে, অর্থাৎ এই সাদা মহিষটি কিন্তু এবারের কুরবানির ঈদুল আজহার এই ঈদ উৎসবে কিন্তু বাড়তি কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পেরেছে দর্শক মণ্ডলীর কাছে। এবং শুধু এই খাঁচাই নয়, দর্শক মণ্ডলী কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছেন অন্যান্য খাঁচাতেও। তবে বাড়তি কিন্তু উত্তেজনা, বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে এই সাদা মহিষের খাঁচাটি। তো এই ছিল রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে ঈদ বিনোদনের সর্বশেষ। আমরা ঈদ বিনোদনের বাকি খবর জানবো। রাজধানীর শেরেবাংলা নগরে আছেন সহকর্মী ফাতেমাতুজ জোহরা। আমরা সরাসরি চলে যাব রাজধানীর জিয়া উদ্যানে। কোলাহলমুক্ত নগরীতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো জমে উঠেছে। আর এই বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম জিয়া উদ্যানে নগরবাসীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল না হতে হতেই কিন্তু এই দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে এসে দর্শনার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি কেউ এসেছেন পরিবার পরিজনদের নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। মা বাবার হাত ধরে যে শিশুরা এসেছেন তাদের মধ্যে এক অন্যরকম উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন। ব্যস্ততার কারণে গতকাল যারা বের হতে পারেননি, আজ কিন্তু তারা এই ফাঁকা ঢাকার সৌন্দর্য উপভোগ করছেন। কেউ সবুজ ঘাসে বসে গল্প করছেন, কেউ বা হাঁটছেন প্রিয় মানুষের হাত ধরে, কেউ বা ব্যস্ত রঙিন এই মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দী রাখতে। খোলা আকাশের নিচে হাসি গল্পে মুখর হয়ে রয়েছে পুরো উদ্যান এলাকা। গত দুদিন ধরে গরমের উত্তাপ থাকলেও দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া শীতল হতে শুরু করেছে। লেকের মনোরম পরিবেশে বসে অনেকে সময় কাটাচ্ছেন। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। রোদের উত্তাপ অনেকটাই কমে গেছে। শিশুদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা বাবা মার কাছে বিভিন্ন খেলনা এবং খেলনা সামগ্রী কিনে দেওয়ার আবদার করছেন। সব মিলিয়ে পুরো লেক জুড়ে মানুষের আনন্দ ঘন পরিবেশ। আজ যানজট কিছুটা থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন, একে অপরের সাথে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। এছাড়াও আমরা এখানে এই ছিল ঈদ আনন্দের জিয়া উদ্যান থেকে আমার সর্বশেষ খবর। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে সহকর্মী জিয়াউদ্দিন রুবেলের কাছে। যে তাপ সেটি কিছুটা কমেছে আর মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এখন পড়ন্ত বিকেল, কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি পয়েন্ট দিয়ে দলে দলে পর্যটকরা নামছেন। বিশেষ করে ঈদের দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে আমরা লক্ষ্য করছি যে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা যেমন সমুদ্র সৈকতে ভিড় করছে, ঠিক তেমনি যে কক্সবাজারের স্থানীয় যারা দর্শনার্থী রয়েছে তারাও কিন্তু সমুদ্র সৈকতে এসেছেন। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে কলাতলি থেকে শুরু করে শৈবাল পয়েন্ট পর্যন্ত প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার সৈকতের সাগর তীর জুড়ে এখন বিপুল সংখ্যক মানুষ, যেসব মানুষ তাদের প্রিয়জনকে বা পরিবারের স্বজনদেরকে নিয়ে এসেছেন এবং সেই স্বজনদের নিয়ে এসে ঈদ উদযাপন, যে উৎসবে মেতে থাকার যে বিষয় রয়েছে সেই উৎসবের মতো করে সমুদ্র তীর এখন উৎসব মুখর। এখানে পর্যটকরা যেমন আনন্দ করছে, ঠিক তেমনি স্থানীয় দর্শনার্থীরাও তাদের আত্মীয় স্বজনদের নিয়ে এসে ছবি তোলা থেকে শুরু করে যে সমুদ্রের যে নোনা জলে গোসল করা থেকে শুরু করে সব ধরনের আনন্দ কিন্তু তারা করে যাচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। বিশেষ করে যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে, এখন যেহেতু সূর্য ডুবে যাবে, সে সূর্য ডুবার দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করছি পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীর আগমন কয়েক গুণ বেড়েছে এবং সামনে আরও আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার মধ্যে আরও বেশি পর্যটকের আগমন বাড়বে, তেমনটাই বলছে লাইফগার্ড কর্মী থেকে শুরু করে এখানকার আইন শৃঙ্খলা বানিয়ে। আমরা এখন পর্যন্ত আসলে যেটি লক্ষ্য করছি, সমুদ্র সৈকতের যে পয়েন্টগুলো রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাইফগার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি বান্দরবনে আমাদের সহকর্মী এনে জাকিরের কাছে। দর্শনার্থীদের ভিড়ে মুখর পাহাড়কন্যা বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র। এই মুহূর্তে আছি আমরা নীলাচল পর্যটন কেন্দ্রে। পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে নীলাচল পর্যটন কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছে
কয়েক হাজারেরও বেশি পর্যটক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে আশেপাশের যে জেলাগুলো রয়েছে এবং বান্দরবানের যারা স্থানীয় রয়েছে তারা সবাই কিন্তু পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঈদের ছুটি কাটাতে এই মুহূর্তে নীলাচল পর্যটন কেন্দ্রে অবস্থান করছে। সকাল থেকে আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছি দর্শনার্থীরা চিম্বুক, প্রান্তিক লেক, তমাতুঙ্গি সহ বিভিন্ন কেন্দ্রে ছুটে যাচ্ছে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে চাঁদের গাড়িতে করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটে পাঠাচ্ছে। মূলত ঈদের ছুটি উদযাপন করতে তারা পাহাড়ের যে বিনোদন কেন্দ্রগুলো, দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই দর্শনীয় স্থানগুলোতে ছুটে বেড়াচ্ছে। প্রতি বছর ঈদের ছুটিতে কিন্তু পাহাড়কন্যা বান্দরবানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। এই বছর কিন্তু আজ ঈদের দ্বিতীয় দিনে দেশের যে পর্যটকরা এখানে আশানুরূপ আসার কথা রয়েছে সেই পরিমাণ পর্যটক কিন্তু আসলে এখনো সেখানে আসেনি। আমরা হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে ইতিমধ্যে 50% বুকিং সম্পন্ন হয়েছে। তবে আজ ঈদের দ্বিতীয় দিন, আগামীকাল বা পরশুদিন থেকে যে পর্যটকদের আনাগোনা, এই সমাগম কিন্তু আরো বাড়তে পারে, ব্যবসায়ীরা আমাদেরকে সেটি জানিয়েছে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, পর্যটকরা যাতে এখানে নিরাপদে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের নীলাচল থেকে পর্যটনের সবশেষ খবর। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, বন আর ঐতিহ্যবাহী স্থাপনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই বাংলাদেশের পর্যটন শিল্পে। তার উপর সাম্প্রতিক হামের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে বিদেশি পর্যটকদের। পার্শ্ববর্তী মালদ্বীপ কিংবা পাকিস্তান পর্যটন খাতকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করছে, তখন পরিকল্পনা আর প্রচারণার ঘাটতিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এ অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাসগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র, পাহাড় আর ঐতিহ্যের সম্ভাবনাতেই সীমাবদ্ধ বাংলাদেশের পর্যটন খাত। উদ্যোগ থাকলেও সঠিক পরিকল্পনা না থাকায় বাস্তবে গতি পাচ্ছে না শিল্পের বিকাশ। দীর্ঘদিন ধরে কার্যকর পরিকল্পনার অভাব, অবকাঠামোগত দুর্বলতা আর আন্তর্জাতিক প্রচারণা কম থাকায় পিছিয়ে পড়ছে পর্যটন শিল্প। নতুন করে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মাঝেও শঙ্কা তৈরি করেছে হামের প্রাদুর্ভাব, জানান ট্যুর অপারেটররা। সাম্প্রতিককালে এটাও কিন্তু এফেক্ট করেছে এবং আশ্চর্য যে আমাকে বেশ কয়েকটা জায়গা থেকে মেল করা হয়েছে, ইভেন শ্রীলঙ্কা থেকে একটা অপারেটর আসার আগে ওরা আমাকে বলছে যে বাংলাদেশে আসবো, তোমাদের তো হামের একটু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে এফেক্ট করবে কিনা। একই অঞ্চলের দেশ হিসেবে মালদ্বীপ ও পাকিস্তান পর্যটনে এগিয়ে যাচ্ছে দ্রুত। সমুদ্রভিত্তিক বিলাসবহুল পর্যটন, সহজ ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে মালদ্বীপ প্রতি বছর এ খাত থেকে মোট রাজস্বের প্রায় অর্ধেক আয় করে। অন্যদিকে পাকিস্তানে পাহাড়ি পর্যটন ও ধর্মীয় পর্যটনে বড় বিনিয়োগ করে বর্তমানে রাজস্ব আয় $4 বিলিয়ন ছাড়িয়েছে দেশটির। সেখানে বাংলাদেশে এ খাত থেকে আয় $45 কোটি মার্কিন ডলারেরও কম। মালদ্বীপের মতো একটা টাইনি দ্বীপরাষ্ট্র কি কোথায় চলে গেছে ট্যুরিজমের দিক থেকে, আমরা তার জন্য আমরা কিছুই করতে পারছি না। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কিছু কাজ করলেও তা প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে মত বিশেষজ্ঞদের। ছোটখাটো করে অনেক কাজ হচ্ছে, ইনিশিয়েটিভ নিচ্ছে, মানে ট্যুরিজম বোর্ড থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, বাট সামগ্রিক ডেভেলপমেন্টের যে জায়গাটা, মাস্টার প্ল্যান এখনো ইমপ্লিমেন্টেড হয় নাই, এখনো ডেভেলপমেন্ট স্টেজেই আছে, অনেক দিন ধরে চলছে। পর্যটন খাত দৃশ্যমান ও আকর্ষণীয় হওয়ায় কথার ফুলঝুরিতে নয়, এখনই কার্যকর উদ্যোগ না নিলে আঞ্চলিক প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়বে বাংলাদেশ, বলছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইঞ্জিন পরীক্ষার সময় জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের রকেট বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে রকেটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরীক্ষামূলক উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে 321 ফুট উচ্চতার রকেটটির নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই ব্লু অরিজিনের পক্ষ থেকে এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে উল্লেখ করে তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এক বিবৃতিতে জানান, তারা দ্রুতই এই ধাক্কা কাটিয়ে উঠে নতুন করে কাজ শুরু করবেন। এর আগে গত মাসেও এই রকেটটি একটি যোগাযোগ উপগ্রহ সঠিক কক্ষপথে পাঠাতে ব্যর্থ হয়েছিল। চলমান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি বলেছেন, কোনোভাবেই ইরানিদের দুর্বল করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। দুই পক্ষই 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে একটি খসড়া সমঝোতা স্মারকে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 60 দিনের এই সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের $12 বিলিয়ন জব্দ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হবে। ইরান যাতে পণ্য ও মানবিক সহায়তা পেতে পারে সেজন্য একটি বিশেষ কার্যপদ্ধতি নিয়েও আলোচনার কথা রয়েছে। এছাড়া সমঝোতা স্মারকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধ করার বিষয়টিও উল্লেখ রয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি থাকার এই সময়েও গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই শান্তি প্রস্তাবের আলোর মুখ দেখা এখনও নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরানকে পরমাণু অস্ত্রের মোহ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদিও ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুদ্ধবিরতির ভঙ্গুর করে তুলেছে। এর মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বুশাহরে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান, যদিও তা অস্বীকার করেছে পেন্টাগন। এদিকে হরমুজ প্রণালীতে যদি কোনো ধরনের টোল ব্যবস্থা চালু করা বা সহায়তা করা হয় তাহলে ওমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই সহ্য করবে না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খেলার খবর, অবশেষে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। বড় কোনো চমক নয়, কাতারে বিশ্বকাপ জয়ী দলের মূল কাঠামো ধরে রেখে স্কোয়াড দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। প্রত্যাশিতভাবে অধিনায়ক হিসেবে দলে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ী 17 ফুটবলার আছেন 2026 বিশ্বকাপ স্কোয়াডে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার হাতছানি ভ্যালেন্টিন বার্কো, নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লাপোসদের সামনে। একে একে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছিল ফেভারিট দলগুলো, তবে একটা দল অপেক্ষায় ছিলেন কোটি সমর্থক। কদিন আগে এমএলএসের ম্যাচে চোটে পড়ার গুঞ্জন ছিল লিওনেল মেসির, যদিও ক্লাব থেকে বিষয়টি অস্বীকার করা হয়। এরপরও ছিল উৎকণ্ঠা। অবশেষে অবসান হলো সব জল্পনা কল্পনার। ব্রাজিলের মতো আয়োজন করে স্কোয়াড দেয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সাদামাটাভাবেই ঘোষণা করা হয় দল। 38 বছর বয়সী লিওনেল মেসিকে রেখেই স্কোয়াড দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। দ্বিতীয় ফুটবলার হিসেবে রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলার সামনে আর্জেন্টাইন মহাতারকা। কাতারের বিশ্বকাপ জয়ী 17 ফুটবলারকে এবারও রেখেছেন স্ক্যালোনি, তবে বাদ গেছে প্রত্যাশিত বেশ কিছু নাম। অবশ্য গোলরক্ষকদের মধ্যে নেই কোনো চমক। এবারও ভরসার নাম এমিলিয়ানো মার্তিনেজ। আছেন গেল আসরে স্কোয়াডে থাকা রুলি। রক্ষণে সুযোগ হয়নি অভিজ্ঞ মার্কোস আকুনিয়ার। তার জায়গায় ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। রিভার প্লেটের হয়ে দারুণ খেলা আকুনিয়ার দলে না থাকাটা অনেকের কাছেই এসেছে চমক হয়ে। সেন্ট্রাল ডিফেন্সের শেষ জায়গাটা নিয়েছেন লিওনার্দো বালের্দি। আছেন অভিজ্ঞ লিসান্দ্রো মার্তিনেজ, রোমেরো, ওতামেন্দিরা। চোটের জন্য গত আসরে খেলতে না পারা মিডফিল্ডার জিওভানি লো সেলসো জায়গা পেয়েছেন এবার, তবে সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ও অ্যাস্টন ভিলার হয়ে দারুণ সময় কাটানো এমিলিয়ানো বুয়েন্দিয়ার। মধ্যমাঠে এবারও নেতৃত্ব দেবেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পলরা। আক্রমণ ভাগে মেসির সঙ্গে আছেন অভিজ্ঞ হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজরা। তৃতীয় স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন হোসে ম্যানুয়েল লোপেস। তার মতোই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবেন নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনে। গত আসরে ডাক পেলেও চোটের জন্য বিশ্বকাপ শুরুর কদিন আগেই ছিটকে যান নিকোলাস গনসালেস। এবারও ডাক পেয়েছেন এই উইঙ্গার। এই স্কোয়াড নিয়েই চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযানে নামবে আলবিসেলেস্তে। আগামী সোমবার যুক্তরাষ্ট্রে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্প। 6 জুন হন্ডুরাস এবং এর 3 দিন পর আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসির দল। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মালদ্বীপ ম্যাচের ফলাফল ভুলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সেরাটা দিতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। লাল সবুজ মেয়েদের ডিফেন্স ও আক্রমণ ভাগ নিয়ে বিশেষ কাজ করছেন হেড কোচ পিটার বাটলার।
কালকে খেলায় দেখেছেন যে ডিফেন্সে একটু প্রবলেম আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, স্যাররাও কাজ করবে। কালকে যেহেতু ট্রেনিং আছে, এটা নিয়ে স্যাররা কথা বলবে আমাদের সাথে। ইন্ডিয়ার সাথে আগেও আমরা খেলেছি, এবারও খেলবো। অবশ্যই তারা শক্তিশালী টিম, আমরা আমাদের বেস্ট দিয়ে খেলার চেষ্টা করি। চাপের কিছু নাই, ওরাও শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী টিম। 50-50 খেলা হবে, যারা চান্স পাবে তারা অবশ্যই চান্স নেওয়ার ট্রাই করবে। আমাকে যদি কোচে খেলায় আমি আমার বেস্টটা দিয়ে খেলবো, ভালো পারফরমেন্স করার চেষ্টা করবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চামড়ার বাজারে সিন্ডিকেটের হানা, কারসাজি করে দাম কমানোর অভিযোগ, মধ্যস্বত্বভোগের দৌরাত্মে বিপুল পরিমাণ নষ্ট, রফতানি আয় বাড়াতে ব্যবস্থা নেবে সরকার। হামা উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু, ঈদের ছুটিতেও ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ, বেশিরভাগই ঢাকার বাইরের, যাত্রাপথের ভিড়ে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। এবং 8 দিনের শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভের নির্মাণ ও ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে কমিটি, কালই দেওয়া হবে তদন্ত প্রতিবেদন, দায়ীদের বিচার চায় পরিবার। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজমিরা খান। ধন্যবাদ আলিশা। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।